আজকে আমাদের বাংলা টপিক হচ্ছে গল্প বলা পদ্ধতি। এই যে টপিকটা আছে সেটা আমাকে একজন কমেন্ট সেকশনে কমেন্ট করে পাঠিয়েছিলে যে এই টপিকের ওপরে ডিসকাস করলে ভালো হয়, তো সেই জন্য আমি এটা করছি। এটা সাধারণত অর্থাৎ এটা যে একটা টপিক গল্প বলা পদ্ধতি রয়েছে, এটা একটা সাব টপিক। এর আগে আমি যখন করিয়েছি যে প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি, তার মধ্যে গল্প বলা পদ্ধতি যেটাকে স্টোরি টেলিং মেথড বলা হয়, সেই স্টোরি টেলিং মেথড যেটা বলা হয়েছিল সেটা খুব শর্টে ডিসকাস করা হয়েছিল। তো যে আমাকে কমেন্ট করেছিল সে বলেছিল তার জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং ডিসকাস করলে খুব ভালো হয়, তো সেই জন্যই তার রিকোয়েস্টেই এর উপরে আজকে আমরা ডেসক্রিপটিভ ক্লাস করছি। এরপরে আবার আমরা যেরকম এমসিকিউ সিরিজ কমপ্লিট করছিলাম সেরকম কিন্তু আবার সেই এমসিকিউ সিরিজই চালু করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো যে কমেন্ট করেছিল সে বলেছিল যে সে শুধু গল্প বলা যে পদ্ধতি আছে তার গুরুত্ব, সুবিধা অসুবিধা এগুলো ডিসকাস করলেই হবে, কিন্তু শুধুমাত্র যে সুবিধা অসুবিধা গুরুত্ব সেটা আলোচনা করলে তো হয় না। যে গল্প বলা পদ্ধতিটা কি, সেটা কীভাবে এসেছে সেগুলো সম্পর্কেও আমরা কিন্তু দেখব, এবং এই যে স্টোরি টেলিং মেথড রয়েছে এবং সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার কী কী ভূমিকা রয়েছে সেগুলো সবই কিন্তু আমরা একে একে আজকের ক্লাসে আলোচনা করব। তো ক্লাস একদম শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে কিন্তু তোমাদের সবকটাই যে আছে যে রিকোয়েস্ট করেছিলে আশা করছি তার যা চাহিদা সেগুলো তো পূরণ হবেই, তার সাথে সাথে অন্য যারা দেখবে তাদেরও কিছু না কিছু উপকার নিশ্চয়ই হবে। তো যেটা আমরা আজকে দেখবো যে গল্প বলার যে পদ্ধতি বলা হচ্ছে সেটা কিন্তু যে বিভিন্ন যে শিক্ষণ পদ্ধতি আছে তার মধ্যে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি। তার প্রধান কারণ এটাই যে শিশুদের কাছে গল্প শোনা মানে সেটা কিন্তু খুব একটা মজাদার এবং আকর্ষণীয় বিষয়, এবং এই মেথডে যদি শিক্ষণ দান করা যায় তাহলে কিন্তু শিক্ষার্থীরা খুব সহজে, তাদের শুধু অংশগ্রহণই করে না, তাদের খুব সহজেই কিন্তু মনোযোগও আকর্ষণ করা যায়। এবং এই পদ্ধতি দ্বারা শিক্ষার্থীদের যেরকম সহজে মনোযোগ আকর্ষণ করা যায়, তাদের শ্রেণীকক্ষের মধ্যে অনেকক্ষণ ধরে রাখা যায়, শুধু তাই নয় যে নিয়ম শৃঙ্খলা যেটা ডিসিপ্লিন সেটাও কিন্তু ক্লাসের মধ্যে খুব সহজেই কিন্তু বজায় রাখা সম্ভব হয়। তো এই যে গল্প বলা পদ্ধতি আছে, তো গল্প বলা পদ্ধতি জানার আগে যে জানতে হবে যে গল্প কী। তো গল্পেরও আবার বিভিন্ন বিভাগ আছে, তো যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করো তারা আরও ভালোভাবে জানবে যে গল্পেরও বিভিন্ন শ্রেণী বিভাগ হয়, নর্মাল গল্প হয়, ছোট গল্প হয়, এগুলো এরকম বিভিন্ন জিনিস থাকে। এবং আমরা যেরকম এর আগে যখন ডেসক্রিপটিভ পড়েছি সেখানে আমরা দেখেছি যে বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার একটা উদ্ভবের একটা ইতিহাস আছে, তেমনি কিন্তু ভারতবর্ষে এই যে গল্প আছে সেই গল্পেরও কিন্তু একটা ইতিহাস আছে। তো এই যে ইতিহাস রয়েছে সেই গল্পের ইতিহাস ডিসকাস করার আগে এটা বলে রাখি যে গল্প বলতে এমন একটা জিনিস বোঝায় যেখানে কিছু চরিত্র থাকে, কিছু ঘটনা থাকে, সেগুলির মধ্যে সামঞ্জস্য তৈরি করে যে একটা পুরোপুরি নাটক বা একটা পুরো কাহিনী যে উপস্থাপন করা হয় সেটাকে কিন্তু বলা হয় গল্প। এই গল্পের যেটাকে গল্প বলা হচ্ছে সেখানে কিন্তু পুরোপুরি পুরো একটা সামগ্রিক ঘটনাকে সেখানে বিবরণ করা হয়, অর্থাৎ তার শুরু থেকে শেষ পর্যন্ত, তার পরিণতি পর্যন্ত কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়। আবার আমরা ছোট গল্পের ক্ষেত্রে দেখি যে ছোট গল্প হলো এমন একটা গল্প যেখানে খুব সংক্ষিপ্তভাবে কিছু অনেকগুলি ক্যারেক্টার এবং কিছু পরিস্থিতিকে এমনভাবে তৈরি করে নিয়ে গিয়ে তার ক্লাইম্যাক্স পর্যন্ত নিয়ে গিয়ে সেখানে কিন্তু ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ যেমন ছোট গল্পের ক্ষেত্রে একটা মানে খুব প্রবাদ প্রচলিত আছে, সেটা হচ্ছে কি শেষ হয়েও যেন হইল না শেষ, এরকম একটা প্রবাদ আছে। এক্স্যাক্টলি আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এরকমই একটা আছে। অর্থাৎ সেখানে কিন্তু যিনি গল্পকার আছেন, ছোট গল্পের ক্ষেত্রে বলছি, যে গল্পকার যিনি আছেন তিনি কিন্তু যে পাঠক আছে তাদের কাছে কিছু প্রশ্ন কিন্তু তিনি ছেড়ে রেখে দেন। অর্থাৎ তার যে কনক্লুশন আছে, আমরা গল্পের ক্ষেত্রে কি জানি, গল্প যেখানে শুরু হলো তার পুরো পরিণতি পর্যন্ত যায়, কিন্তু ছোট গল্পের ক্ষেত্রে তার পরিণতি গেলেও তার শেষ ভাগ যে কী হবে, অর্থাৎ তার একদম যে পরিণতি কি হলো সেই একটা কিন্তু তার শেষে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে রেখে দেওয়া হয়, এবং সেই প্রশ্নচিহ্নের মাঝখানেই কিন্তু যেটা পাঠকের মনে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন ওঠে, এবং প্রত্যেক পাঠক ইন্ডিভিজুয়ালিভাবে কিন্তু তার একটা সঠিক উত্তর নিজের মনের মতো নিয়ে নেয়, এবং এটাই কিন্তু ছোট গল্পের একটি বিশেষত্ব। তো যাই হোক, এই তো গেল গল্প আর ছোট গল্প। তো এবার এই যে আমরা গল্প বলছি, গল্প বলা পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন শিক্ষাদান করব, তার সুবিধা অসুবিধা কী সেগুলো দেখব, কিন্তু এই গল্পেরও কিন্তু একটা ছোট বিশাল ইতিহাস আছে। তো আমাদের অত বিশাল ইতিহাস জানার দরকার নেই, আমরা শর্টে কিন্তু সেটা ডিসকাস করে নেব। সেটা কি, যে ভারতবর্ষের প্রতিটি অঞ্চলে যেমন বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে, তেমনি কিন্তু এই গল্পের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ছোটো ছোটো গল্পের
কিন্তু উল্লেখ পাওয়া যায়। এই ভারতের প্রতিটি অঞ্চলে যেরকম স্থানীয় ভাষার গল্প বলার ক্ষেত্রে কিন্তু একটা নিজস্ব শৈলী এবং ঐতিহ্য গড়ে তুলেছে। এবং এই যে গল্প বলার যে রীতি সেটা কিন্তু শুরু হয়েছে মহাকাব্য এবং পুরাণের যুগে। এবং সেই যুগে আমরা কি জানি, মহাকাব্য এবং পুরাণের যুগে সেগুলো কি হয়েছিল, সেগুলো সব সংস্কৃত ভাষায় প্রচলন বেশি ছিল। তো সংস্কৃত ভাষায় যে প্রাচীন গল্পগুলি আমরা দেখে থাকি সেগুলো কিন্তু প্রায় ক্ষেত্রে কিন্তু তার উপর আঞ্চলিক প্রভাব বেশি পড়েছে, এবং সেই জন্য বলা যায় যে সেগুলি আঞ্চলিক ভাষার কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান। তো আমরা কি জানি, মহাকাব্য পুরাণ যেগুলো জানি এগুলো কিন্তু আমরা উত্তর ভারতের নিদর্শন হিসেবেই সাধারণত জানি। ঠিক একইভাবে কিন্তু দক্ষিণ ভারতেও কিন্তু এই গল্প বলার কিন্তু বিভিন্ন রীতি দেখা দিয়েছিল, এবং দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে ধর্মীয় বক্তৃতার কিন্তু বিশাল উল্লেখযোগ্য রয়েছে। এর সাথে সাথে যে বিভিন্ন যে ধর্মীয় কাহিনী, অর্থাৎ প্রাচীন যুগে যে গল্প যেগুলো বলা হতো সেগুলো সাধারণত বিভিন্ন ধর্মীয় অনুপ্রেরণা থেকেই হতো, এবং শুধু যে সেখানে গল্প বলার রীতিচার ছিল তা নয়, তার সাথে আমরা যে বিভিন্ন স্থানে বা পুরানো যুগের বিভিন্ন যে মন্দিরগুলো যায় সেখানে বিভিন্ন মূর্তি, শিল্প, কারুকার্য বা যে দেওয়াল চিত্রগুলো দেখি সেখান থেকেও কিন্তু আমরা প্রাচীনকালের বিভিন্ন ধর্মীয় চরিত্র বা ধর্মীয় লোকগাথার গল্প কিন্তু আমরা জানতে পারি। বা পরবর্তীকালে যখন এই দেওয়াল চিত্রগুলো হয়েছিল, রচিত হয়েছিল, তার পরবর্তীকালে বিভিন্ন গল্পকাররা সেগুলো থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ধরনের গল্প কিন্তু তারা রচনা করেছে। তো সেক্ষেত্রে গল্প সাহিত্যের ক্ষেত্রে সাধারণত তিনটি ঐতিহ্য বা তিনটি শৈলীর কথা জানা যায়। একটা হচ্ছে প্রবচন, যেটার মধ্যে হচ্ছে ধর্মীয় যে কথাবার্তা সেগুলোকে ফেলা হচ্ছে। গল্প কালাক্ষেপ, অর্থাৎ গল্প কাল অনুসারে বিবর্তনের মাধ্যমে যে বিভিন্ন গল্প হচ্ছে, সে ধর্মীয় ও রীতি হোক বা অন্যান্য আঞ্চলিক উপাদান হোক, বিভিন্ন ঘটনা হোক, রাজার কাহিনী হোক, বিভিন্ন ধরনের গল্প কালাক্ষেপের মধ্যে পড়ছে। এবং লোককথা, লোককথা বলতে যেগুলোকে লোক কাহিনী বলা হয়, যেগুলো ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গা থেকে জানা যায়, যার মধ্যে যেমন ধরো আমরা পড়ি বিক্রম বেতাল, পঞ্চতন্ত্র, এছাড়াও আরও ছোট এই যে বেহুলা লক্ষীন্দরের কাহিনী, এগুলো কিন্তু বিভিন্ন মঙ্গল কাব্য বা বিভিন্ন তৎকালীন সময়ের বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে সংকলিত কিছু ঘটনাবলী, বিক্ষিপ্ত কিছু ঘটনাবলী যেগুলো গল্পের আকারে ব্যবহার করা হয়, এবং সেগুলো অনেক ক্ষেত্রে কি তার সঙ্গে কিন্তু কিছু কিছু লোককাহিনীর মিশ্রণও কিন্তু অর্থাৎ মূল যে অংশগুলো তার সঙ্গে কিন্তু কিছু সেটা থেকে কিছুটা বিকৃত হয়েও বলা যায় যে লোককাহিনীর সাথে মিশ্রিত হয়ে যে গল্প হয়েছে সেটা বলা যায়। তো গল্পের ক্ষেত্রে এই তিনটি প্রধান শৈলীর কথা জানা যায়। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে গল্প বলা যে পদ্ধতি, সে গল্প বলা পদ্ধতির গুরুত্ব কী। এবার গল্প বলা পদ্ধতির গুরুত্ব বলার আগে এক্ষেত্রে আর একটা জিনিস আমি বলে নিই যে গল্প কীভাবে বলতে হবে। দেখো, এর আগে আমরা যখন মাইক্রো টিচিং পড়েছি, অর্থাৎ অনুশিক্ষণ পড়েছি, সেখানে আমরা দেখেছি যে কীভাবে বিভিন্ন টেকনিকের মাধ্যমে করতে হবে। তো সেক্ষেত্রে গল্প বলার ক্ষেত্রেও কিন্তু প্রথমে কি শিশুর একটা মনোযোগ আকর্ষণ করতে হবে। সেক্ষেত্রে গল্প বলার ক্ষেত্রেও কিন্তু শিক্ষক বা শিক্ষিকা চাইলে বিভিন্ন সেই গল্পের সঙ্গে রিলেটেড বিভিন্ন টিচিং লার্নিং মেটেরিয়াল ইউজ করতে পারেন, সেখানে মডেল বানাতে পারেন, পিকচার দিতে পারেন, দিয়ে তাদের মনোযোগ আকর্ষণ করতে পারেন। প্রথমেই যিনি গল্পের যিনি গল্পকার আছে তার সম্বন্ধে কিছু বিবরণ দিতে পারেন, তার অন্য রচয়িতা বা যেগুলো শিশুরা আগে পড়েছে এরকম কিছু গল্প তার সাথে রিলেট করে, যে গল্পের তিনি বলবেন তার সাথে রিলেট করে, এরকম কিছু নিয়ে প্রথমেই শিশুদের মনোযোগ আকর্ষণ করতে হবে। তারপরে সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে শিশুদের কাছে শিশুদের মতো করে যদি প্রেজেন্ট করা হয় তবেই কিন্তু শিশুদের কাছে সেটি গ্রহণযোগ্য হবে এবং আকর্ষক হয়ে উঠবে, এবং তার ফলে এই যে গল্প বলা যে পদ্ধতি বা স্টোরি টেলিং মেথড যেটা বলা হচ্ছে সেটির কিন্তু আদর্শভাবে বাস্তবায়ন সম্ভব হবে। তো চলো এবারে এর গুরুত্বগুলো আমরা দেখে নিই। গল্প বলার মাধ্যমে শিক্ষার্থীদের কিন্তু একসাথে সঙ্ঘবদ্ধ করা যায়। আমরা যদি একদম ছোট ছোট বাচ্চারা যদি দেখি, স্পেশালি আমরা দেখি যেটা দেখেছি যে এই যে স্টোরি টেলিং মেথড, এটা কিন্তু প্রাইমারি স্টেজে বা প্রি প্রাইমারি স্টেজে কিন্তু বেশি ইউজ করা হয়। তার কারণ কি, ছোট ছোট বাচ্চাদের খুব সহজে কিন্তু ডিসিপ্লিনে আনা যায় না, তারা বেশি কোলাহল করে। তো সেক্ষেত্রে তাদের যদি বলা হয় চলো আজকে তোমাদের একটা মজার গল্প বলা হোক, তাহলে কিন্তু তারা খুব সহজেই, তারা যেহেতু গল্প শুনতে খুব ভালোবাসে, এইভাবে কিন্তু তারা খুব সহজেই এক জায়গায় তাদের সংগঠিত বা সংঘবদ্ধ করা যায়, এবং এর দ্বারাই কিন্তু শিক্ষার্থীদের খুব সহজে মনোযোগও আকর্ষণ করা যায় এবং কোনো কিছু শেখার কাজে সহজেই তাদের নিয়োজিত করা যায়। ধরো একটা গল্প বলা হলো, এবং সেই গল্প বলা হলো যে এই যে গল্পটা আছে, এর যে গল্প বললাম সেই গল্পের সঙ্গে রিলেট করে তোমরা একটা পিকচার আঁকো, তাহলে সেই যে একটা কাজ আছে তাতে তাদের একটা নিয়োগ করা গেল।
বা আমি তোমাদের যে গল্পটা বলবো সেই গল্প অনুযায়ী শুনে তোমরা আমার জন্য একটা সামনের দিন একটা ছবি এঁকে নিয়ে আসবে, যার যেটা মনে হয়। তাহলে সেটা কি তাদের কাছে প্রজেক্ট না হলেও তাদের কাছে একটা ইন্টারেস্টিং জিনিস হলো, অথচ তারা তার মধ্যে নিয়োজিত হলো। কারণ যে গল্পটা তারা শুনলো সেটা তো তাদের পাঠ্য বিষয়ের, কারণ এখানে শিক্ষা দান পদ্ধতি, তার মানে কি তাদের যে পড়াশোনার যে বিষয় আছে তার সঙ্গে রিলেটেড, এবং সেই জিনিসটার সঙ্গে যখন গল্প বলার মধ্যে বলা হচ্ছে তখন তাদের মধ্যে মনোযোগ আকর্ষিত হচ্ছে, এবং সেই টপিকের উপর যখন তাদের কিছু একটা আঁকতে বা কিছু তৈরি করতে বলা হলো তখন কি তারা কি করবে, তারা সেই টপিকটা কিন্তু বারবার স্টাডি করতে থাকবে। তাহলে কি হচ্ছে, তারা তার সেই যে বিষয়টা আছে তার ভিতর তারা নিয়োজিত হচ্ছে। শিক্ষার্থীদের তথ্য এবং ধারণা মনে রাখতে সাহায্য করে। আমরা কি জানি যে একটি পাঠকে যদি শুধুমাত্র পাঠের মতো পড়া হয় তাহলে তার যে তথ্য আছে সেটা কিন্তু খুব একটা, যেটা স্মৃতিশক্তিতে আছে, দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু সেটা যদি অডিও ভিজুয়াল মোডে বা অন্যরকম কোনো ইন্টারেস্টিং প্রসেসে যদি সেটাকে উপস্থাপন করা হয় তাহলে কিন্তু তার সে তথ্যগুলো এবং তার ধারণাগুলো শিক্ষার্থীদের মনে কিন্তু দীর্ঘস্থায়ী হয়। এই পদ্ধতিতে দ্বারা শিক্ষার্থীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করা হয়, যেটা বললাম যে তাদের স্মরণ শক্তিতে এটা কিন্তু দীর্ঘকাল থাকে। যোগাযোগের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়, অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা খুব সহজেই কিন্তু শিক্ষার্থীদের সামনে তাদের যে এটা পড়ানোর যে বিষয়বস্তু সেটা কিন্তু খুব সহজেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে কিন্তু এটা কি হচ্ছে, একটা যোগাযোগের একটা উত্তম মাধ্যম তৈরি হচ্ছে। এবার আমরা যেটা দেখবো যে এই যে স্টোরি টেলিং মেথড আছে বা গল্প বলার যে পদ্ধতি আছে তার সুবিধাগুলো কী কী, এগুলো তো আমরা আগেই দেখলাম। আবারও একই কথাই বলছি যে শিক্ষার্থীরা সহজেই মনোযোগী হয়ে ওঠে, তারা নতুন কিছু তথ্য শিখতে পারে, এবং তথ্যের প্রতি যেহেতু তারা আগ্রহী বা মনোযোগী হয়ে ওঠে তারা সেই জিনিসগুলো শিখতেও খুব সহজে পারে। গল্পের ঘটনা ও চরিত্রগুলোকে অনুভব করতে শেখে। এবং দেখো, এর আগেও আমি বলেছি যে উদাহরণ দিয়েছি যে বীরপুরুষ, যখন আমরা রবীন্দ্রনাথের বীরপুরুষ কবিতাটা পড়ি তখন আমরা কি দেখি যে ছোট্ট বাচ্চাটি, যে শিশুটি রয়েছে, সে ছোট বড়দের কাছ থেকে গল্প শোনে এবং সেই গল্পের গুলোকে সে ইম্যাজিন করে সে নিজেকে যেন সেই জায়গায় পৌঁছে নিতে পারে। তাহলে কি এক্ষেত্রে প্রত্যেক শিশুর মধ্যেই হচ্ছে যে গল্পের ঘটনা এবং চরিত্রগুলোকে সে নিজেকে অনুভব করতে পারছে, তার দ্বারা তার কল্পনা শক্তির বিকাশ ঘটছে, তার চিন্তা শক্তিরও বিকাশ ঘটছে, জটিল ধারণাগুলিকে বুঝতে শুরু করে। শিশুরা যেহেতু খুব সাধারণ হয়, নিষ্পাপ হয়, তাহলে সেক্ষেত্রে তারা তাদের যা পারিপার্শ্বিক যে জগৎ আছে তার মধ্যেই কিন্তু তাদের দুনিয়া সীমাবদ্ধ থাকে। সেক্ষেত্রে তার বাইরে যখন তারা বেরোচ্ছে, তারা নতুন নতুন কিছু তথ্য শিখতে পারছে, সেক্ষেত্রে কিন্তু তাদের তুলনায় যে বিভিন্ন জটিল পরিস্থিতি, জটিল বিভিন্ন যে ঘটনাবলী আছে সেগুলো সম্পর্কেও তাদের একটা নতুন ধারণা হয়। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে ব্যক্তিগত স্তরে সংযোগ স্থাপনে সাহায্য করে। শিক্ষক বা শিক্ষিকা যদি এরকম আনন্দদায়ক পদ্ধতিতে মজা করে বিভিন্ন শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করে তাদের যদি খুব সহজ এবং সাবলীলভাবে তাদের কাছে যদি শিক্ষার বিষয়বস্তু পৌঁছে দিতে পারেন এবং শিক্ষার্থীরা যদি সেগুলো খুব সহজে গ্রহণ করতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে শিক্ষার্থীদের একটা খুব ভালো বন্ডিং তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে যে ব্যক্তিগত স্তরে সম্পর্ক তৈরি হচ্ছে। সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতাকেও সমৃদ্ধ করে। যেহেতু এর দ্বারা বিভিন্ন কাজে শিক্ষার্থীদের নিয়োগ করা যায়, তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতাও তৈরি করা যায়। যেমন যেটা বললাম যে যেটা গল্প শোনানো হলো সে তার সঙ্গে রিলেট করে কিছু জিনিস তৈরি করো বা পেন্টিং করো, বা শিশুদের বলা হলো যে তোমরা তো আজকে একটা গল্প শুনে গেলে, আমি তোমাদের গল্প শোনালাম, ঠিক এইরকমভাবেই তোমরা একটা যেই রকম পারো তোমরা এলোমেলোভাবে যা হোক আমার জন্য তোমরা একটা গল্প বানিয়ে নিয়ে আসবে। সেক্ষেত্রে শিশুরা হয়তো অত সুন্দর বানাতে না পারলেও কিন্তু তারা চেষ্টা করবে, তাদের মধ্যে একটা সৃজনশীলতা তৈরি হবে, নতুন কিছু তৈরি করা, সৃষ্টি করার একটা জিনিস তৈরি হবে, এখানে সেটাই বলা হচ্ছে। শিক্ষার্থীর আচরণকে প্রভাবিত করতে পারবে। শিশুদের যে সবসময় কোনো পার্টিকুলার একটা টপিকেই গল্প বলতে এরকম নয়। যেমন শিশুদের আমরা পাঠ্য পুস্তকে বিভিন্ন ক্ষেত্রে দেখি যে বিভিন্ন মনীষীদের শৈশবকালের বিভিন্ন গল্প থাকে, তো সেগুলোকে ভালোভাবে যদি শোনানো যায় তো সেক্ষেত্রে কী হয়, শিক্ষার্থীরা তাদের সেই সব মনীষীদের অনেক সময় কী করে রোল মডেল হিসেবে নিয়ে নেয় এবং সেই হিসেবে কিন্তু শিশুরা নিজেদের লাইফকে সেদিকে মোটিভেট করতে পারে। অর্থাৎ এক কথায় বলা যায় যে শিশুদের আচরণ কিন্তু প্রভাবিত হয়। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এর অসুবিধাগুলো কী কী। এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার হাতে কিন্তু সমস্ত নিয়ন্ত্রণ থাকে। আমরা কি জানি যে বর্তমান শিক্ষার যে শিক্ষা ব্যবস্থা আছে সেটি শিক্ষার্থী কেন্দ্রিক, সেখানে
শিক্ষার্থীকে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু এই যে গল্প বলা পদ্ধতি আছে সেখানে কিন্তু শিক্ষার্থীর ভূমিকা প্রায় নিষ্ক্রিয় থাকে। সেখানে কিন্তু শিক্ষক বা শিক্ষিকাই তিনি কিন্তু সমস্ত কিছু জিনিস উপস্থাপন করেন, তিনি বলেন সমস্ত কিছু, টিএলএম যা ব্যবহার করা সব কিছুই কিন্তু বলা যায় যে শিক্ষক বা শিক্ষিকার হাতেই নিয়ন্ত্রিত থাকে। প্রশ্নকরণের সুযোগ থাকে না বা থাকলেও খুব কম থাকে। কারণ কি, শিক্ষক বা শিক্ষিকা যখন গল্প বলছেন তিনি বক্তার মতো বলতেই থাকছেন এবং শিক্ষার্থীরা যেহেতু গল্প শুনতে খুব বাচ্চারা খুব খুশি হয়, উদ্যোগী হয়, তো তারা সেক্ষেত্রে তারা নতুন করে কোনো প্রশ্ন করে না, তারা কিন্তু এক মনে সেটা শুনতে থাকে। তো তারা কোনো কিছু জিজ্ঞাসা থেকে শোনার দিকে বেশি ফোকাস করে। তো সেক্ষেত্রে প্রশ্নকরণের সুযোগ থাকে না বা থাকলেও খুব কম থাকে। শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকে না। এক্ষেত্রে কি, যেহেতু শিক্ষক বা শিক্ষিকা সমস্ত কিছু উপস্থাপন করছেন, তারা সব কিছু বলছেন এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের একাগ্রতা, মনোযোগ সব কিছুই তিনি আকর্ষণ করে নিচ্ছেন। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা নতুন করে কিন্তু কিছু কোনোভাবে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। ব্যবহারিক শিখনের সুযোগ কম থাকে। যে এখন যেহেতু দেখা যায় যে প্রত্যেকটা সাবজেক্টেই শিশুদের যে টপিকে পড়ানো হলো সেই টপিকের উপর প্রজেক্ট ওয়ার্ক করতে দেয়, কিন্তু স্টোরি টেলিং মেথড বা গল্প বলা পদ্ধতিতে কিন্তু এই প্রজেক্ট ওয়ার্কের সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। মানে একটা গল্প বলা হচ্ছে, তার মধ্যে কি প্রজেক্ট করতে দেওয়া হবে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কি করা যায়, যেরকম বললাম এই রিলেটেড কিছু একটা জিনিস বানিয়ে আনো, বা কোনো মনীষীদের ছোটোবেলার গল্প বলা হচ্ছে তার একটা ছবি নিয়ে আসো, বা তার অন্যান্য কী রচনা রয়েছে সেগুলো কালেক্ট করে নিয়ে এসো। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যদি সেটা শিক্ষক বা শিক্ষিকার উপরে পুরোপুরি নির্ভর করে, তারা যদি কিছু প্রজেক্ট ওয়ার্ক দিতে চান বা দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে সুযোগও অনেক কম থাকে। এক্ষেত্রে শিক্ষার্থীরা শুধুমাত্র শ্রোতার ভূমিকা পালন করে। যেহেতু গল্প বলা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা নতুন করে কোনো প্রশ্নকরণ করছে না, তারা মনোযোগ সহকারে শুধুমাত্র শুনছে। তাহলে এখানে শুধুমাত্র শিক্ষার্থীদের ভূমিকা হচ্ছে শ্রোতা, এখানে হচ্ছে সেটাই বলা হচ্ছে। এবারে আমরা যেটা দেখবো লাস্টে, যেটা বললাম যে স্টোরি টেলিং মেথড বা গল্প বলা পদ্ধতি, এই পদ্ধতিটা কি অ্যাপ্লাই করছেন, শিক্ষক বা শিক্ষিকা করছেন, এবং এটা শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য, তাদের ভালোভাবে শিক্ষণ পদ্ধতি দেওয়ার জন্য, তারা যাতে সহজে বুঝতে পারে, এই যেগুলো বলা হচ্ছে সেগুলো হচ্ছে। এবং এই যে পদ্ধতিগুলোর ব্যবহার যখন শিক্ষক বা শিক্ষিকা করবেন, সেক্ষেত্রে তাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে, সেটাই বলা হচ্ছে তাদের কর্তব্য। কি, শিক্ষার্থীদের গল্প বলার সাথে জড়িত করা, অর্থাৎ যে গল্পটা তিনি বলছেন তার মধ্যে যেন শিক্ষার্থীরা পুরোপুরি তার মধ্যে ইনভলভ হয়ে যায়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীদের সাথে মানসিক সংযোগ স্থাপন করতে হবে, অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা শুধু বলেই যাচ্ছেন এবং শিশুরা সেগুলো শুনে যাচ্ছে তা নয়, তারা যেন তার মধ্যে ইনভলভ হতে পারে, সেখান থেকে তারা কিছু জ্ঞান সংগ্রহ করতে পারে এবং তারা এখান থেকে সেই গল্প বা সেই টপিকটা থেকে নতুন কিছু শিক্ষা নিয়ে পরবর্তীকালে যেন সেটাকে কাজে লাগাতে পারে, সেটার কথা কিন্তু বলা হচ্ছে। তথ্য বিশ্লেষণ এবং ব্যাখ্যা করতে শিক্ষার্থীদের সহায়তা করবেন। ধরো গল্প বলা হয়ে গেল এবং গল্পের পর থেকে কিছু কিছু তথ্য তোলা হলো এবং সেগুলোকে বিশ্লেষণ করতে হলো, এবং সেক্ষেত্রে হয়তো শিক্ষার্থীরা পারছে না বা তাদের অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে কিভাবে তথ্য বিশ্লেষণ করতে হবে, সেগুলোকে কিভাবে ব্যাখ্যা করতে হবে যথাযথভাবে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষক বা শিক্ষিকা সহায়কের ভূমিকা পালন করবেন। গল্পের চরিত্র এবং পরিস্থিতির প্রতি সহানুভূতি গড়ে তুলতে সহায়তা করবেন। আমরা কি জানি যে শিশুদের চরিত্র কী হয়, তারা যা শোনে সেই সঙ্গে তারা কল্পনার জগতে সেখানে তারা ভাসতে শুরু করে, এবং এটি হচ্ছে শিশুদের প্রবৃত্তি। কিন্তু সেই গল্পের চরিত্র এবং পরিস্থিতির সঙ্গে তারা কল্পনার জগতে বা চিন্তাশক্তির বিকাশ ঘটালো, তার সঙ্গে যেন বাস্তবতার একটা যোগ থাকে, যে একটা যোগসূত্র থাকে, সেইটাকে যে সামঞ্জস্য যেটা স্থাপন করা, সেটাকে এখানে সহানুভূতি বলা হচ্ছে। সেই সহানুভূতি গড়ে তুলতে কিন্তু সহায়তা করতে হবে শিক্ষক বা শিক্ষিকাকে। গল্পের বিষয়বস্তুকে খুবই আকর্ষণীয় এবং প্রাণবন্ত করে উপস্থাপন করতে হবে, যাতে সেক্ষেত্রে শিক্ষার্থীরা তার প্রতি আকর্ষিত হবে। যে একটা কি বলবো, রসকসবিহীনভাবে একটা রিডিং পড়ে গল্প বলে চলে গেলাম, এরকম নয়। যে সেই ক্যারেক্টারগুলোকে, সেই পরিস্থিতিগুলোকে তার শিক্ষক বা শিক্ষিকা যখন উপস্থাপন করবেন, সেগুলো যেন শিশুর সামনে প্রাণবন্ত হয়ে ওঠে, শিশু যেন সেগুলোকে ফিল করতে পারে, সেরকমভাবে কিন্তু উপস্থাপন করতে হবে। এবং সবশেষে সেটা কি, সেটা হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে সমালোচনামূলক চিন্তা করতে শিক্ষার্থীদের উৎসাহিত করবেন। প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ দিক থাকে এবং একটা নেগেটিভ দিক থাকে, এবং সেগুলোকে কিভাবে সমালোচনা করে সব ভালো দিক দেখতে হবে, খারাপ দিক দেখতে হবে, এইভাবে যে চিন্তা ভাবনার যে উন্নতি করা, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরাও যাতে সেইভাবে
সমালোচনামূলক চিন্তা সফলভাবে করতে পারে সেদিকে কিন্তু শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে এবং সহায়তা করতে হবে। তো এই হচ্ছিল আজকের ক্লাস। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওকে বেশি করে শেয়ার করো। আর আজকে যেরকম কেউ আমাকে কমেন্ট করেছিলে যার জন্য এই ভিডিওটা বানানো, তেমনি আরও নতুন নতুন আমাকে যদি কমেন্ট করো যদি কোনো টপিকে ক্লাস করানোর থাকে তাহলে আমি তার উপর নিশ্চয়ই আজকে যেরকম ক্লাস করলাম সেরকম করবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই।